পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ? অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। কোন কোন রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল। নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। সেই হিসাবে হিসেব করে 18 কোথায় এখন তৃণমূল আমাদের 36 মাসে বছর পুলিশের পুলিশের দম নেই, ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম কোনো কেউ নিতে পারে। পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায়। আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে। সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী দিনে, যে আমাদের মা সম্পর্কে বলুন, আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন। সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ঢুকছে। কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক, অনুব্রত মণ্ডল হচ্ছে পিসি। পিসি ভার্সেস ভাইপো হচ্ছে। আপনারা বাইরে ওটা দেখতে পাচ্ছেন, লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে। কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে। বাবুর মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে, কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে। পয়সা পেলে সব, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন, তাদের কাছে আবার দেশ কি। তার বিরুদ্ধে পুলিশের যে এফআইআর, তাতে ধারা দেখা যাচ্ছে যে তার ফেসবুক লাইভে পুলিশের মর্যাদা হানি হয়েছে চূড়ান্তভাবে, এই ধরনের ধারা দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে এফআইআরে, সেই এফআইআরে কি ধারা দেওয়া হয়েছে, কি আছে, কেউ তো জানেই না। দেখুন এই অনুব্রতর এফআইআর কি পাবলিক ডোমেনে আনা উচিত? দেখুন অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশকে? অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। এই যে বিক্রমজিৎ সাউ, তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রে লিখছে যে উদ্দেশ্যপ্রণোদিত আচরণ শুধুমাত্র পুলিশের মর্যাদাকে এটা হানি করছে না, জনমানুষও বিভ্রান্তি তৈরি করছে। এই যে ছাত্র নেতার কথা বলা হচ্ছে, অথচ অনুব্রত ইস্যুতে একরকম, আবার এই ইস্যুতে, এই ছাত্র নেতার ইস্যুতে পুলিশ আবার না, অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয়, গায়ে তুলে নিয়ে যায় তাকে, আমি তো বললাম তাহলে অনুব্রত মণ্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে, নাম বলে দেবে। নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে পুলিশ। নির্দেশ আছে কোনো ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে আপলোড করতে হয়। 8 দিন ঘটনা ঘটে গেছে, 8 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো আপলোড করা হয়নি, তাহলে কি সুপ্রিম কোর্টে অনুব্রত ঘুরে আসার পরে না পুলিশের, আমরা ছোটবেলায় বলতো না পুলিশের 18, সরকারের 18 মাসে বছর, তো সেই হিসাবে হিসেব করে 18 কোথায় এখন তৃণমূল আমাদের তো 36 মাসে বছর হচ্ছে। পুলিশের দম নেই, ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম কোনো কেউ নিতে পারে। মাসে মাসে তো অনুব্রত দেয়া মণ্ডলের দেয়া দাক্ষিণ্যে এই ইয়ের চলে, পুলিশের চলে, বেড চলে। পুলিশ অফিসাররা, জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকেদেরকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মণ্ডলের পয়সায়। স্বাভাবিকভাবে তারা অনুব্রত মণ্ডলের নাম কোথা থেকে দেবে, ধারাই বা কোথা থেকে দেবে? পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায়। আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে। সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী দিনে, যে আমাদের মা সম্পর্কেও বলুন, আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন। সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তৃণমূলের ফাটল বা দ্বন্দ্ব আরো প্রকট হচ্ছে, তার কারণ সাহিত্যের ব্লক সভাপতি, তার নিশানায় হচ্ছে কাজল শেখ। কাজল আর অনুব্রতর দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে, সেখানে কাজল শেখ মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এই অভিযোগ ব্লক সভাপতি। দেখুন কাজল অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা, এরা আসল নয়। লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো। কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক, অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক। পিসি ভার্সেস ভাইপো হচ্ছে। আপনারা বাইরে ওটা দেখতে পাচ্ছেন, লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে। কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে। অপেক্ষা করুন, আরো মাথা ফাটবে, আরো অনেক কিছু হবে। সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে। অপারেশন সিন্দুর নিয়ে সেনাকে অপমান, পাণ্ডবেশ্বরের তৃণমূল এক মাস পূর্ণ হলো আজকে অপারেশন সিঁদুরের। সেই সময় দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক কালকে যা মন্তব্য করেছেন নরেন্দ্রনাথ, সেই জায়গায় পুলিশের
পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়, কিন্তু তার এই মন্তব্যে পুলিশকে আদৌ কোনো পদক্ষেপ নেবে? দেখুন, আমার তো মনে হয় না পুলিশ কোনো পদক্ষেপ নেবে। এবং নরেনবাবু যখন বলছিলেন তাদের সেই সভাতে, তখন কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে ওখানে যারা তৃণমূলের লোকজনও ছিল তারাও কিন্তু খুব বেশি সাই নরেনবাবুর সাথে খুব একটা কিছু দিচ্ছিলেন না। নরেনবাবুর মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে, কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে। পয়সা পেলে সব, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন, তাদের কাছে আবার দেশ কি। তো স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায়। আজকে তো শুনলাম ফিরহাদ হাকিম সাহেব মনে হচ্ছে আরও এরকম দু চারটে কথা বলেছেন। মনে হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা, এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করার জন্য। এই অনুব্রতর কুবচনের প্রতিবাদে নারী সম্মান যাত্রা, শুভেন্দু অধিকারী 9 জুন বোলপুর গিয়ে নারী সম্মান যাত্রা করছে। আগামী দিনে জানা গেছে নদীয়ার কালীগঞ্জে আপনাদের পরিকল্পনা রয়েছে। এই যে 1 মাস ব্যাপী নারী সম্মান যাত্রা, আপনি কোথাও কোনো অংশ নিচ্ছেন? অবশ্যই আমি কোথাও না কোথাও অংশ নেব। আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা নারী সম্মান যাত্রার ডাক দিয়েছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে আমরা প্রয়োজনে আমাদের যেটা আলোচনা চলছে, আমরা ওবিসি অধিকার যাত্রা, কারণ যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে, সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে, গরিব মুসলমান, যারা বঞ্চিত মুসলমান, যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্সন হয়েছিল, তাদেরকেও যদি দিত তাও না হয় আমরা মেনে নিতাম। দু চারটে বাদ দিয়ে সবাইকে ওবিসিতে ঢুকিয়ে দেয়া এবং বৃহৎ হিন্দু সমাজ, বিশেষ করে মাহিষ্য সমাজ, কৈবর্ত সমাজ, এদেরকে ওবিসির বাইরে রাখা, এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা, এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করব। পুরো রাজ্য জুড়ে জানাবো আপনাদেরকে ডিটেলস। অপারেশন সিন্দুর নিয়ে ফিরহাদ যেটা বলেছেন ফিরহাদ হাকিম যে মোদির কোনো ক্রেডিট নেই, যা করেছে সমস্ত সব সেনা করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদি শুধু একটাই কাজই করেছেন। মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই, যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরহাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাঁধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করেই নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরহাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আরেকটা জায়গায় থাপ্পড় মারো। এখন সেটা গান্ধীজির নীতি ছিল। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিল্লির বুকে, যেখানে কিং জর্জ 5 মূর্তি থাকতো এক সময়, সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসেছে। এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের হাতিয়ার ছিল রাস্তা। মুখ্যমন্ত্রী একাধিক সময় বলেছেন যে অনেক রাস্তা আমরা করে দিয়েছি, যা বাকিগুলো করে দেবো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মেলা, খেলা, দুর্গাপুজো, কার্নিভাল, ঈদ, নানান কিছুতে তৃণমূল সরকার ব্যয় করলেও রাস্তা ক্রমশ পথশ্রী হয়ে যাচ্ছে, হতশ্রী। এই একাধিক প্রকল্পের পর গ্রামে গ্রামে যে রাস্তার ছবি উঠে আসছে, কোথাও পেশেন্ট যাচ্ছে ডুলি করে, কোথাও অ্যাম্বুলেন্স থামিয়ে পেশেন্টকে পার করতে হচ্ছে রাস্তা। দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি, যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করব ক্যামেরা নিয়ে যান। 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে। রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। এটা অন্যতম ক্রাইটেরিয়া। আমি অর্থনীতিবিদ নই, তবু রাজনীতিতে এসে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা বলতে পারি যে যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল, এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না। কারণ
এই পরিকাঠামোগত উন্নয়ন যদি না হয় তাহলে আপনার অর্থনীতি বাড়তে পারে না, ভালো হতে পারে না। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ডুবছে। আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কপি কল দিয়ে তাকে টেনে টেনে তুলব। পিএম গ্রামীণ সড়ক যোজনা, এই যে কেন্দ্র সরকারের প্রকল্পে তো অনেক রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাগুলির অবস্থা যেহেতু খারাপ দেখা যাচ্ছে, সেটাকে আপনার মনে হচ্ছে রূপায়ণের সমস্যা? না, সেটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেয়, তাকে দেয় জেলা পরিষদকে। টেন্ডার করা, টেন্ডার থেকে পয়সা খাওয়া, তারপরে ইমপ্লিমেন্টেশন, তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা, মুরগির পয়সা, মদের পয়সা, এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না, কারণ জেলা পরিষদ থেকে কন্ট্রাক্ট পাস হয়। টাকা পাঠাচ্ছে তো মোদি, একটা রাস্তার জন্য বিশ্বাস করবে না, কোনোটাতে 10 কোটি, কোনোটাতে 12 কোটি, মিনিমাম 6 কোটি 7 কোটি টাকা দেওয়া থাকে একটা রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের লোভের জন্য, মাত্রাতিরিক্ত লোভের জন্য, এই লোকাল নেতারা ধরে নিতাম পিকনিক করবে, মাংস মদ খাবে, তাও না হয় ধরে নিতাম, বড় থেকে মেজো থেকে ছোট নেতা পর্যন্ত কেউ পয়সা নিতে চাচ্ছে না। স্বাভাবিকভাবে ওই ধরনেরই কাজ হচ্ছে। ব্রিগেডে ছিল 1 লক্ষ কণ্ঠ, এবার 5 লক্ষ কণ্ঠের পরিকল্পনা গীতা পাঠ থেকে, মানে সেই ভোটের আগে হিন্দুত্বেই সনাতনী সংস্কৃতি পরিষদের এই যে না, এটা বিজেপি করছে না। বিজেপির তো গীতা পাঠ করানো কাজ না। আমরা মানুষকে বলি গীতা সবার, কারণ ভগবত গীতা যখন পৃথিবীতে এসেছিল তখন কোনো সোকল রিলিজিয়ান বলে কোনো রিলিজিয়ানই ছিল না। গীতা তো সবার, পথ প্রদর্শক গীতা। ভারতবর্ষের অন্যতম অমূল্য সৃষ্টি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতা সবার জন্য, এ তো নতুন তো কিছু নয়। এবং আমি শুনেছি কিছুদিন আগে প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার, হিন্দি সিনেমার নাম বলে, জাভেদ আখতার সাহেব, তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছিলেন যে সেলিম যখন ভারতবর্ষ সম্পর্কে জানতে চান যে ভারতবর্ষ কি জানবো, তখন নাকি তার পিতা অর্থাৎ আকবর, তিনি মহাভারত নাকি দিয়েছিলেন তাকে জানার জন্য। তারা তো ইসলামিক ধর্মে তো ইসলামিক মান্যতার ছিলেন, কিন্তু তারা যদি দিয়ে থাকে, এটা আমি ওনাকে কোট করে বলছি, তাহলে তো এটা সবার, এবং এই সবারকেই গাইড করতে পারে গীতা। গীতাতে কোনো ধর্মের কথা বলা নেই। তো গীতা পাঠ হওয়া এটা ভালো, এবং আমি তো চাইবো সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করুক। জীবনকে ভালো করে বাঁচতে গেলে কিভাবে চলতে হবে তা গীতার মধ্যে একটা পথ বাতলানো আছে। যদি আপনার কাছে অন্য ভালো পথ থেকে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত আবিষ্কৃত এটাই বেস্ট পথ। খিদিরপুরে জমি পাওয়া যাচ্ছে না, যেহেতু গীতাপাঠ সম্প্রসারণ হচ্ছে না, মানে জমি জটে আগে আরো এক। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে 2023 সালেও আপনারা একটা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। আমরা করিনি। প্রথম কথা আমি ডিফার করছি কেন, এবারেও সেই বিধানসভা নির্বাচনের আগেই আপনারা করছেন, কিন্তু লাভ কিছুই হবে না। গীতাপাঠ করে আদতে সরকার গঠন করা বা 2026 বিধানসভা নির্বাচন, দেখুন আমার মনে হয় না গীতা পাঠের সাথে সরকার গঠন করা বা কোনো সম্পর্ক নেই। সরকার গঠনের কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা ভারতবর্ষের শাশ্বত জিনিস। আমি তো বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও মাঝে মাঝে গীতা পাঠ করা উচিত, তাহলে কিভাবে রাজ্য চালাতে হয় এটা অন্তত কি শিখতে পাবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।